সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকের ক্লাসে আমরা বক্রতার আরো একটা গাণিতিক সমস্যা নিছি। তো ওই প্রশ্নটা আমরা প্রথমে দেখে আসি। প্রশ্ন বলছে কি x³ + y³ = 3axy বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো গত ক্লাসেও আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ আর অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। তো আমরা এই প্রশ্নটাকে চাইলে ব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি, আবার চাইলে অব্যক্ত সমীকরণ দিয়েই করতে পারি। তো অব্যক্ত সমীকরণ দিয়ে এই প্রশ্নটা সমাধানটা সহজ হওয়ার কারণে আমি এটাকে অব্যক্ত সমীকরণ দিয়েই করব। তাহলে আমরা প্রথমে অব্যক্ত সমীকরণের যে সূত্র সেটা একটু দেখার চেষ্টা করি। অব্যক্ত সমীকরণের সূত্রটা ছিল এরকম যে রো ইকুয়াল টু উপরে হবে fx² প্লাস fy² হোল টু দি পাওয়ার 3/2 আর নিচে হবে f অফ এক্স এক্স আর লাস্টে হবে f অফ ওয়াই ওয়াই। f অফ এক্স এক্স এর সাথে হবে f অফ y² আর f অফ ওয়াই ওয়াই এর সাথে হবে f অফ x² আর এখানে প্লাস হবে, মাঝখানে মাইনাস দিয়ে 2 f অফ এখানে এক্স এক্স এখানে ওয়াই ওয়াই, মাঝখানে হবে f অফ এক্স ওয়াই আর এটার সাথে একটা fx একটা fy। ওকে, এটাই হচ্ছে অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য সূত্র। তো এখন আমরা এখানে অব্যক্ত সমীকরণের যে ফিগার সেটা একটু দেখি। f অফ xy = হচ্ছে 0, অর্থাৎ অব্যক্ত সমীকরণ দিয়ে যদি আমি অঙ্ক করতে চাই তাহলে আমাকে সমান চিহ্নের ডান পাশে 0 রাখতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সমান চিহ্নের ডান পাশে 0 নাই। তো আমরা প্রথমে প্রশ্নটা শুরু করি এইভাবে যে দেওয়া আছে, বলতে পারি যে দেওয়া আছে x³ + y³ = 3axy। ওকে, আমরা করতে পারি কি এখান থেকে x³ y³ যেমন আছে তেমন থাক, আমরা এই বাম পাশ থেকে ডান পাশ থেকে 3axyটা এদিকে নিয়ে আসবো। তাহলে কি পাচ্ছি -3axy = হচ্ছে 0। এখন এই সমীকরণটা কিন্তু এখন অব্যক্ত সমীকরণের ফিগারে চলে আসছে। তো আমরা করব কি, লিখবো যে ধরি f অফ xy = হচ্ছে x³ + y³ - 3axy। ওকে, তাহলে এই যে বাম পাশে যে রাশিটা দেখা যাচ্ছে এটাকে আমি ধরলাম f অফ xy, আর এই রাশিটা সমান আবার 0, তার মানে f অফ xy সমান 0। এটা সমান যদি 0 হয়, এটাকে যাই মনে করি না কেন, যাই ধরি না কেন, ওইটা সমানও আসলে 0 হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এখন আমরা অব্যক্ত সমীকরণের ফিগার পেয়ে গেলাম। কথা হচ্ছে অব্যক্ত সমীকরণকে যদি আমি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই মানগুলা বের করতে হবে। তো প্রথমে আমি করব কি f অফ x বের করব। তো f অফ x মানে কি সেটা তো আমরা জানি, তাহলে এটার মানে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো যখন আমি অব্যক্ত সমীকরণে অঙ্ক করার চেষ্টা করব তখন আমাকে করতে হবে কি সমীকরণটাকে x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন y পুরোপুরি ধ্রুবক, যেটা আমরা এর একটু আগে দেখলাম। ওকে, তাহলে আমরা করব কি এটাকে x কে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তখন আমরা y কে ধরবো ধ্রুবক। তাহলে পাচ্ছি কি দেখি, আমরা যদি ওকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 3x², আর ওকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো 0 মাইনাস ওকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। একটু খেয়াল করি, x এর সাপেক্ষে যখন ওকে ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন আমাদেরকে এইগুলোকে ধ্রুবক ধরতে হবে। তাহলে 3 ধ্রুবক, ধ্রুবকগুলোকে আগে লিখে ফেলি, 3 ধ্রুবক, a ধ্রুবক, y ধ্রুবক। ওকে, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে গেলে 3 ধ্রুবক, a ধ্রুবক, y ধ্রুবক, আর x কে খালি ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা আনসার পাবো 1। ওকে, তাহলে এই 1টা না লিখলেও চলে, তাহলে আমরা fx সমান পাইছি এত। এদিকে আবার মাঝখান থেকে 0টাও আমাদের দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আমরা পাইলাম 3x² - 3ay। একইভাবে আমরা এবার f অফ y নির্ণয় করব। f অফ y মানে হচ্ছে y এর সাপেক্ষে f কে ডিফারেন্সিয়েশন করা। তাহলে ওকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন x ধ্রুবক। আবার বলতেছি, আমরা যখন অব্যক্ত সমীকরণ নিয়ে আলোচনা করব, অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ চিন্তা করব, তখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে গেলে y ধ্রুবক, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে গেলে x ধ্রুবক। এইটুকু কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখন আমি যদি ওকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই তখন x ধ্রুবক, তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আমি 0 লিখতেছি না। ওকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 3y², আর ওকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে
যারা ধ্রুবক তাদেরকে প্রথমে বসাই দিই। এখানে কে কে ধ্রুবক, যেহেতু ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে মাইনাস ধ্রুবক, 3 ধ্রুবক, এ ধ্রুবক, এক্স ধ্রুবক। ওকে, তাহলে 3ax ধ্রুবক। এবার ওয়াইকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসার পাবো 1, এটা না লিখলেও চলে। ওকে, এরপরে আমরা করব কি এফ অফ এক্স এক্স বের করব। এফ অফ এক্স এক্স মানে হচ্ছে এফ কে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা। তো আমি তো এখানে এফ কে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে এই আনসারটা পাইছি। এখন এই আনসারটাকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলেই হয়ে যাবে দুইবার ডিফারেন্সিয়েশন। ভালো করে খেয়াল করি, ওকে দুইবার ডিফারেন্সিয়েশন করার যে কথা, ওকে একবার ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাইছি এই আনসারকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলেই হয়ে যাবে দুইবার ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে ওকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে পাবো 3 ধ্রুবক, 3 এর জায়গায় থেকে যাবে, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। তো আমরা এভাবে 3 আর 2 এভাবে 3 দুগুণে সরাসরি আমরা 6x লিখে দিতে পারি লাইন না বাড়ানোর জন্য। মাইনাস ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইবো এক্স এর সাপেক্ষে তখন দেখা যাচ্ছে এখানে একটা এক্সও নাই, যেহেতু এখানে কোনো এক্স নাই সেহেতু এটা ধ্রুবক। আর এক্স না থাকা অবস্থায় যদি কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা আনসার পাবো 0। তাহলে যে 0 না লিখলেও চলে, আমরা পাইলাম 6x। একইভাবে আমরা এবার এফ অফ ওয়াই ওয়াই বের করব। এফ অফ ওয়াই ওয়াই মানে হচ্ছে এই ফাংশনটাকে, এফ ফাংশনটাকে দুইবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে ওকে যদি আমি দুইবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তো একবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে এই আনসারটা পাইছি, ওকে একবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এই আনসারটা পাইছি। এবার ওকে আমি আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো ওকে যদি আমি আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা প্রথমটাতে পাবো 6x। 6x মানে 3 বসে যাবে, ওকে করলে হবে 2y, ওইটাকে আমরা সরি x না 6y হবে। আর এখানে দেখা যাচ্ছে কোনো y নাই, সুতরাং ওকে ডিফারেন্সিয়েশন করলে আমরা আনসার পাবো 0। এরপর আমাদেরকে বের করতে হবে এফ অফ এক্স ওয়াই। ওকে, তো এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে প্রথমবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাবো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাবো ওই আনসারটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাইছি সেটা হচ্ছে এটা। এবার এটাকে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ওর কাছে কোনো ওয়াই নাই, সেজন্য যেহেতু এটা ধ্রুবক তাহলে ওকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো 0, 0 না লিখলেও চলে। আর এখানে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন যারা ধ্রুবক তাদেরকে বসায় ফেলবো। তাহলে ওকে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই 3 এবং a দুজন হচ্ছে ধ্রুবক, 3 এবং a বসাই দিছি, মাইনাসও বসাই দিছি। আর y কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, যেটা না লিখলেও চলে। ওকে, তাহলে আমরা আমাদের প্রথম কাজটা করে ফেলছি, যেটা হচ্ছে অব্যক্ত সমীকরণে করতে গেলে যে রাশিগুলোর মান আমাদের জানা দরকার ওগুলো আমরা আসলে বের করে ফেলছি। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, প্রশ্নে কিন্তু একটা জায়গায় দিয়ে দিল যে এত এত বিন্দুতে, তার মানে আমি যদি এটাকে একটুকে রেখে দিই তাহলে হবে না। এই যে এফ এক্স, এফ ওয়াই, এফ অফ এক্স ওয়াই এত এত বের করছি, এগুলাকে আবার দেখতে হবে যে এত বিন্দুতে ওরা কেমন হয়। তো এই জন্য আমি জায়গাটা এইখানেই করে দিচ্ছি, যদিও এটা আসলে তোমাদের খাতায় এইটুকুর নিচে তোমরা লিখবা যে আমি তো পাশে করে দিচ্ছি, এটা আসলে পাশে করব না, এটা নিচে করব। তার মানে এটুকু করে তারপর তুমি খাতার নিচে করবা 3a বাই এত বিন্দু, মানে আমি যা লিখতেছি আর কি। তাহলে আমরা লিখবো কি 3a/2, 3a/2 এত এত বিন্দুতে, এত বিন্দুতে এগুলোর মানগুলো আমরা বের করব। তাহলে এত এত বিন্দুতে fx = কত আসে দেখি, আমি এইখানে করে লিখি fx = কত আসে। আচ্ছা, তাহলে 3/2, 3/2 বিন্দুতে প্রথমে fx = কত বের করি। তাহলে 3/2 বিন্দুতে fx হচ্ছে, একটু খেয়াল করি, এটার মানে হচ্ছে x এর জায়গায়ও 3a/2 বসাই দিব, y এর জায়গায়ও 3a/2 বসাই দিব। তাহলে এই যে এখানে x দেখাচ্ছে, x এর জায়গায় আমরা বসাই দিব 3a/2 আর y এর জায়গায় আমরা বসাই দিব 3a/2। তাহলে আমরা কি পাচ্ছি দেখি, fx হচ্ছে 3, এই যে 3টা 3 জায়গায় বসে গেছে, আর x এর জায়গায় আমরা বসাবো 3a/2, 3a/2। ওকে, কিন্তু এখানে তো x এর উপর একটা স্কয়ারও দেখা যাচ্ছে, ওই স্কয়ারটা আমি এখানে বসাই দিব। তারপর হচ্ছে -3a, আবার এই y এর জায়গায় আমাকে বসাইতে হবে 3a/2 বসালাম। তো এটার উপর তো কোনো স্কয়ার নাই, তাহলে আমিও স্কয়ার দিলাম না। এখন আমাকে এগুলো যোগ বিয়োগ করে এখানে শেষ পর্যন্ত আনসারটা কত হয় সেটা একটু বসাই দেবো। তো আমি এখানে যোগ বিয়োগটা আলাদা জায়গায় করে এখানে সরাসরি আনসারটা বসাবো। আর এটা খুবই সহজ যোগ বিয়োগ, একটু খেয়াল করি। এই 3 উপর স্কয়ার মানে হচ্ছে 3 3 9, আর এর উপর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, আর এই 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, আর এখানে একটা 3 আছে না, একটু খেয়াল করি। আবার 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, ওই 9 এর সাথে আবার 3 গুণ হলে 3 নং হবে কত, 27। তাহলে আমি এখানে সরাসরি 27a² 4 লিখে দিতে পারি। মাইনাস এখান থেকে আসতেছে কি
3 আর 3 যদি গুণ হয় 3 3 হবে 9 a আর a গুণ হলে হবে a স্কয়ার আর নিচে হবে জাস্ট একটা 2 ওকে তাহলে এদের লসাগু করে যে আনসারটা হবে সেটাই আমি পাবো 4 আর 2 এর লসাগু হবে 4 তাহলে এখানে হবে 27 a স্কয়ার মাইনাস 2 দিয়ে এটা 2 2 9 2 গুণে 18 18 a স্কয়ার ওকে তো আমি জানি যে লসাগু গসাগু আমরা পারি তাহলে এখন 27 থেকে যদি 18 চলে যায় তাহলে আমরা পাচ্ছি কি 9a স্কয়ার তাহলে 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 তাহলে আমরা এই টোটাল জায়গা থেকে হিসাব নিকেশ করে আমরা কত পাইছি 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 তো এত কিছু আমাদের টিচারদেরকে দেখানোর দরকার নাই খাতায় খালি খালি পৃষ্ঠা বাড়ানোর কোনো মানেই হয় না আমরা সরাসরি 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 এটাই পাইলাম কারণ স্যার f অফ x এর आंसर তো আমি এই জিনিসগুলো আসলে রাফে করছি ওকে এরপর f অফ y বের করব যে এই বিন্দুতে f অফ y ইকুয়াল টু কত হয় তাহলে দেখা যাচ্ছে f অফ y এর চেহারা প্রায় এরকম তাহলে একটু মানগুলো বসানোর চেষ্টা করি 3 তার জায়গায় থাকবে আর y এর জায়গায় আমরা বসাবো 3a/2 তাহলে 3a/2 হোল স্কয়ার কারণ এখানে একটি স্কয়ার আছে নাকি মাইনাস এখানে 3a তার জায়গায় থাকবে আর এই যে x এর জায়গায় আমরা আবার 3a/2 বসিয়ে দেব 3a/2 ওকে ইকুয়াল টু তো এই যে f অফ x এর যে রকম একটা কন্ডিশন আসছে f অফ y এর কন্ডিশন ঠিক একই রকম আসছে যার কারণে আমি আর এটাকে যোগ বিয়োগ করতেছি না সরাসরি এখানে বলে দিচ্ছি 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা আসবে ওকে এরপর আমাদের কাজ হচ্ছে f অফ x বের করা তাহলে f অফ x তাহলে f অফ x মানে কি এখানে দেখা যাচ্ছে 6x তাই না তাহলে 6 6 এর জায়গায় বসে যাবে আর এই x এর জায়গায় আমরা বসাবো 3a/2 তাহলে 3a/2 ইকুয়াল টু এখানে 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে একটা 3 পাবো 2 দিয়ে 6 কে কাটলে একটা 3 পাবো ওই 3 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 9a পাবো ওকে একইভাবে f অফ y তো f অফ y এর কন্ডিশন একই রকম যার কারণে আমরা পাবো কি 6 ইনটু 3a/2 ইকুয়াল টু এটাও পাবো 9a ওকে এরপরে f অফ xy খেয়াল করি f অফ xy এ কি গেছে -3a তো এখানে কোনো xও নাই yও নাই xও নাই yও নাই যার কারণে এই মানগুলো এখানে বসবে না কারণ এখানে কোনো x নাই তাহলে আমি কোথায় x এর মানটা বসাবো এখানে কোনো y নাই কোথায় আমি y এর মানটা বসাবো তো যার কারণে এত বিন্দু হওয়ার পরেও f অফ xy এর মান এটাই হবে তাহলে আমরা পাচ্ছি কি f অফ xy ইকুয়াল টু -3a ওকে ব্যাস তাহলে এই যে মানগুলো এখন আমরা পাইছি এই মানগুলো যখন আমরা এই সূত্রের মধ্যে এখন অ্যাপ্লাই করব তখনই আমরা পেয়ে যাব কি যে এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ আচ্ছা তো শুরুতে আমরা যে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা এখানে লিখছিলাম ওইটা আসলে ওইখানে শুরুতে লেখার কোনো দরকার নাই আমি জাস্ট অঙ্কটা শুরু করার আগে সূত্রটা একটু দেখাইছি কেন আমরা এগুলোর মান বের করব সেটার জন্য সূত্রটা লিখছিলাম তো এত কিছু করার পর এবার আমরা বক্রতার ব্যাসার্ধ নিয়ে সূত্রটা লিখবো তাহলে আমরা লিখবো কি সুতরাং বক্রতার ব্যাসার্ধ আমি সংক্ষেপে লিখতেছি বক্রতার ব্যাসার্ধ এটা বক্রতার এটা ব্যাসার্ধ ওকে রো ইকুয়াল টু মানটা বসে ওই সূত্রটা আগে বসাই রো ইকুয়াল টু হচ্ছে fx স্কয়ার প্লাস fy স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই f অফ x f অফ y স্কয়ার আর লাস্টে হবে f অফ y f অফ x স্কয়ার আর মাঝখানে হবে -2 f অফ x y fx fy আর এখানে একটা প্লাস চিহ্ন থাকবে ওকে এবার আমরা এখানে মানগুলো সরাসরি বসাই দিব আর কোনো কাজ নাই দেখি মানগুলো বসিয়ে কি পাই তাহলে f অফ x একটু খেয়াল করি f অফ x এর आंसर আসছে 9a স্কয়ার বাই 4 ওকে তাহলে আমি f অফ x এর জায়গায় 9a স্কয়ার বাই 4 বসাইলাম ঠিক আছে কিন্তু fx এর উপর একটা স্কয়ার দেখা যাচ্ছে আমরা fx এর মান 9a স্কয়ার বাই 4 পাচ্ছি কিন্তু স্কয়ারটা তো থেকে যাবে তাই না তাহলে স্কয়ারটা তার জায়গায় থেকে যাক প্লাস একইভাবে fy স্কয়ারের মান হচ্ছে 9a/4 তাহলে আমরা লিখে দিচ্ছি 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 ওইখানেও দেখা যাচ্ছে একটা স্কয়ার আছে তো স্কয়ার বসিয়ে দিলাম আর এটা আগে থেকে একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল ওইটাকে আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট আর দিয়ে ওই 3/2 যেটা আছে 3/2টা ওইখানে লিখে ফেললাম ওকে এবার f অফ x এর মান কত আসছে f অফ x এর মান হচ্ছে 9a তাহলে আমরা লিখলাম 9a এদিকে f অফ y এর মান আসছে 9a স্কয়ার বাই 4 তাহলে লিখলাম 9a স্কয়ার ডিভাইডেড বাই 4 আর এটার মাথার উপরে আবার হোল স্কয়ার আছে -2 তার জায়গায় থাক f অফ xy এর মান হচ্ছে -3a লিখে ফেললাম -3a এরপর f অফ x এর মান লিখে দিলাম 9a স্কয়ার বাই 4 তারপর f অফ y এর মানও লিখে ফেললাম 9a স্কয়ার বাই 4 তারপর প্লাস এখানে f অফ y এর মান হচ্ছে 9a লিখলাম 9a আর
এফ অফ এক্স স্কোয়ার, এফ অফ এক্স এর মান হচ্ছে 9a স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর হোল স্কোয়ারটা এখানে বসাই দিলাম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে নর্মালি যোগ বিয়োগ করে সরল টরল করে যে লাস্ট লাইনটা আমরা আনতে পারি আর কি। তো এই ম্যাথটা আমি না করাই দিলেও চলতো, হয়তো বা এমন মনে হচ্ছে, কারণ হচ্ছে এখানে জাস্ট একটা ডিফারেন্সিয়েশন হইলো আর এই মানগুলো এখানে বসাই দিলাম, এবার আমরা যোগ বিয়োগ করবো। তো আসলে এই ম্যাথটার প্রধান প্রবলেমই হচ্ছে যোগ বিয়োগে, এখনই আসলে আসল সমস্যার মধ্যে আমরা পড়বো। আচ্ছা, এরপরে আমরা করব কি, এইখানে এই লসাগু বা সরল যা করা যায় তা করবো আর কি। এখানে দেখি এই স্কোয়ারটার কারণে এখানে 9-এর উপর স্কোয়ার আছে, তাহলে 9 হবে 81, আর স্কোয়ার যদি ওর উপরে চিন্তা করা হয় তাহলে হবে e⁴, আর স্কোয়ার যদি ওর উপরে চিন্তা করা হয় তাহলে 4×4 = 16, প্লাস একইভাবে 9-এর উপর স্কোয়ার থাকলে তাইলে হবে 81 a⁴, আর 4×4 হবে 16, তাদের মাথার উপরে কিন্তু 3/2 রয়ে গেছে। ওকে, এরপর এখানে দেখি, এখানে অনেকগুলো কাজ একসাথে করে ফেলি। এই 9-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 9 81, ওই 81-র সাথে আবার যদি 9 গুণ হয় তাহলে হবে 9 × 9 আর 8 9 72 এত, আর a⁴ হবে 4 ডিভাইডেড বাই 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। আবার বলতেছি, এই 9-এর উপর যখন স্কোয়ারটা হবে তখন এটা হবে 9 9 81, ওই 81-র সাথে আবার এদিক থেকে 9 গুণ হবে, যার কারণে হবে 729, আর এ স্কোয়ারের উপর আবার স্কোয়ার নামে a⁴ হবে, আর এই স্কোয়ার আবার 4-এর উপর থাকলে সেজন্য 16 হবে, আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। ওকে, তারপরে এখানে গুণটা একটু দেখি, এখানে 9 আর 9 গুণ হবে, সেই সাথে 3 গুণ হবে, 2 গুণ হবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, 9 আর 9 গুণ করি, 9 9 81, 81-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে। আচ্ছা, তার আগে আমরা এই 2 আর 4 কেটে দিই, 2 দিয়ে যদি 4কে কেটে দিই তাহলে এখানে আর থাকবে 2, তাহলে নিচে পাচ্ছি 4 2 8, নিচে আর কিছুই পাচ্ছি না, শুধু 8 পাচ্ছি। এবার বাকিগুলোকে গুণ করি, তাহলে 9 9 হবে 81, 81 আর 3-এ যদি গুণ হয় তাহলে 3 একে 3 হবে, আর 3 8 24 মানে 243, আর এখানে a স্কোয়ার আর a মিলে হবে a⁵। ওকে, তাহলে দেখি a স্কোয়ার আর a মিলে হয়েছে a⁵, আর এরপরে প্লাস এখানে ঘটবে কি, এখানে যে গুণটা এটা ঠিক ওর অ্যাকুরেট গুণ, যার কারণে আমরা এখানে সরাসরি বসে দিতে 9 9 81 হবে, 81 9 গুণ 9 একে 9, 8 9 72, 729 হবে, আর a⁵ হবে 5। আচ্ছা, এখানেও তো a⁵ হওয়ার কথা, কারণ এখানে স্কোয়ার, এখানে একটা ছিল, তাহলে এটা হবে a⁵। ওকে, তাহলে এখানে হবে 4×4 = 16। ব্যাস, প্রথম কাজ শেষ। এবার আমি এই উপরের অংশে দেখা যাচ্ছে এই দুজনকে আমি চাইলে লসাগু করে আনতে পারি, তবে লসাগু না করে আমি এখানে আরেকটা সহজ প্রসেস ব্যবহার করব, ওই সহজ প্রসেসটা আমি একটু পাশে দেখাচ্ছি। যদি আমাকে বলা হয় a যোগ a, তখন আমরা কি লিখব 2a, b যোগ b, তখন আমরা কি লিখব 2b, অর্থাৎ একই রকম দুইটা জিনিসকে যোগ করলে 2 এত লেখা যায়। তো এখানে দেখা যাচ্ছে এটা যেমন দেখতে এটাও তেমন দেখতে, তাই না? তাহলে এটা যেমন দেখতে এটা তেমন দেখতে, তাহলে আমি ওর জন্য লিখতে পারি দুইটা একই রকম জিনিস 281 a⁴ ডিভাইডেড বাই 16, মাথার উপরে কিন্তু 3/2 ঠিকই আছে। ওকে, আবার বলতেছি, একই রকম দুইটা জিনিস যদি যোগ করি তাহলে 2 একই রকম জিনিসটা লিখতে পারি, তাহলে এখানেও ও আর ও একই রকম জিনিস, যার কারণে ওর জন্য আমরা একটা 2 দিয়ে ওকে লিখছি, ঠিক ওই প্রসেসটা কাজে লাগাইছি। আর নিচে এটা আর এটা দেখতে একই রকম, তাহলে একই কাজ করি, তাহলে আমরা পারবো কি এভাবে লিখতে 2729 a⁵ ডিভাইডেড বাই 16, এই যে এটা আর এটা মিলে এটা হয়ে গেছে, প্লাস 243 a⁵ ডিভাইডেড বাই 8। ব্যাস। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা কাজ করতে পারি, 2 দিয়ে যদি আমরা 16কে কেটে দিই তাহলে আমরা পাবো 8, তাহলে 2 দিয়ে 16কে কাটলে এখানে পাবো 8। তো আমি এখানে সরাসরি এটা আরেকটা লাইন না বাড়িয়ে এখানে লিখে দিচ্ছি, এটা কাটলাম। এই 2 দিয়ে যদি আবার 16কে কাটি তাহলে আমরা এখানে পাবো আবার 8। ওকে, তাহলে এখন করব কি, এই যে এই রাশিটার মাথার উপরে 3/2 আছে, একটু খেয়াল করি, ধরলাম a এর মাথার উপরে আছে 3/2। ওকে, এই এর মাথার উপরে 3/2, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই a⁴ তার মাথার উপরে 3 এভাবে লিখতে পারি। কেন? কারণ হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ হয় তাহলে 3/2 হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার এই হাফ মানে হচ্ছে রুট, তাহলে আমরা লিখতে পারি √a⁴। ওকে, আবার রুটের উপরে কিউব, এর মানে হচ্ছে এভাবে লিখতে পারি √a² * √a, এভাবে লিখতে পারি।
রুট এ হোল স্কোয়ার ইন্টু রুট এ, মানে এটা কিউব মানে হচ্ছে 3টা, তো আমি এখানে লিখলাম স্কোয়ার দিয়ে 2টা, আরেকটা বাড়তি লিখলাম, ব্যাস। তো এখন স্কোয়ার আর রুটে যদি কাটা যায় তাহলে আমরা পাই এ রুট এ। অর্থাৎ এই ফর্মুলাটা আমাদেরকে বলতেছে যে সামথিং টু দি পাওয়ার 3/2 থাকলে সামথিং রুট সামথিং হবে, সামথিং টু দি পাওয়ার 3/2 থাকলে সামথিং রুট সামথিং হবে। তো এখন আমাদের জন্য এটা হচ্ছে সামথিং, সামথিং টু দি পাওয়ার 3/2 থাকলে সামথিং রুট সামথিং হবে। তাহলে আমরা এখানে সামথিং রুট সামথিং লিখে দিই। তাহলে সামথিং হচ্ছে এত, সামথিং রুট সামথিং 81 e⁴ ডিভাইডেড বাই 8। ওকে, তার মানে এই যে ব্যাপারটা থেকে আমরা সহজে এই জায়গাটা আসছি, যার কারণ কিন্তু এইখানে বর্ণনা করা হয়েছে। ওকে, তাহলে এখন এই দুজনের মধ্যে আমরা একটা লসাগু করব। তো দুজনেরই তো লসাগু হবে 8, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে। আমি এভাবে লিখি, আচ্ছা যাই হোক, 2 7 to 9 a⁵ প্লাস এটা হচ্ছে 2 4 3 a⁵। ওকে, এবার উপরের রাশিটাতে একটু খেয়াল করি, 81 a⁴ ডিভাইডেড বাই 8, এটা এখানে রয়ে যাবে। আর যখন রুট করব একটু খেয়াল করি, এই 81কে রুট করলে আনসার পাবো 9, আর a⁴ কে রুট করলে আনসার পাবো a স্কোয়ার, আর 8কে রুট করলে আনসার কত পাবো? হ্যাঁ, এটা একটু ঝামেলা। তাহলে 8কে রুট করলে আনসার কত পাচ্ছি একটু খেয়াল করি। আমি 8কে এভাবে লিখতে পারি 4 × 2। ওকে, আবার রুটকে কিন্তু গুণ সম্পর্কে থাকলে রুটকে আলাদা আলাদা করে দেওয়া যায়, যোগ বা বিয়োগ সম্পর্কে থাকলে রুটকে আলাদা করা যায় না, কিন্তু রুটের ভিতরে যদি গুণ সম্পর্ক থাকে তাদেরকে আমরা সেপারেট করে দিতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি √4 × √2। ওকে, তাহলে √4কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 2, আর এটা পাচ্ছি কত? √2, তাহলে 2√2 পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 8কে ভাঙলে পাচ্ছি 2√2। ওকে, আর নিচে ঘটনাটা কি দাঁড়াইলো? এই 729 আর 243কে যদি যোগ করি তাহলে কি হবে? 9 আর 3 হচ্ছে 12, 2 হাতে 1, তাহলে হবে 6 এর 1 হবে 7, আর 7 এ 2 হবে 9, তাহলে 972 পাচ্ছি a⁵ যেমন আছে তেমন ডিভাইডেড বাই 8। ব্যাস, এটুকু পাইলাম। এবার আমরা করব কি, এই উপরের রাশিটাকে যেমন আছে তেমন বসিয়ে দিব আর নিচেরটাকে উল্টা করে দিব। এই সিস্টেমটা আমরা হয়তো সবাই জানি। তাহলে উপরের রাশিটা যেমন আছে তেমন পাশে বসে যাক, 81 a⁴ ডিভাইডেড বাই 8 × 9a² ডিভাইডেড বাই 2√2 ইন্টু এখানে আসতেছে কি, এটা উল্টে যাবে, নিচেরটা উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে 8 চলে যাবে উপরে আর নিচে চলে আসবে 972 a⁵। ওকে ওকে, এরপরে আমরা এখানে কাটাছাটা করবো। একটু খেয়াল করি যে এই 81 দিয়ে যদি আমরা ওকে কেটে দিই তাহলে পাবো 12, ঠিক আছে। তারপরে আবার এই 8 এবং 8 আমরা কেটে দিতে পারি। তারপরে এখানে যে 9 দেখা যাচ্ছে, 9কে যদি আমরা কাটি 3 দিয়ে তাহলে আমরা আরও পাবো 3, আর ওকে যদি 3 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 4, ঠিক আছে। আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে যেভাবে আছে সেভাবে আমরা লিখে ফেলতে চাই। এবার খেয়াল করি, নিচে থাকতেছে 4 দুগুণে 8 8√2। ওকে, আর উপরে থাকতেছে শুধু একটা 3। এবার এগুলোকে একটু কাটি, এখানে হচ্ছে 5টা এ আর এখানে হচ্ছে 4টা 5টা 6টা এ, তাহলে 5টা আর 6টা যদি কাটা যায় উপরে আরও একটা এ থেকে যাবে, তাহলে আমরা পাচ্ছি 3a/8√2। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বক্রতার ব্যাসার্ধ আসছে 3a/8√2। এখন এই যে এ এখানে দেখা যাচ্ছে, প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে এই এ নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। কোনো কিছুই না বলার মানে এটাই দাঁড়ায় যে এ এর মান পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছুই হতে পারে। এখন যদি এ এর মান পজিটিভ হয় তাহলে তো কোনো অসুবিধা নাই, কিন্তু যদি এ এর মান নেগেটিভ হয় তখন কিন্তু একটা সমস্যা, কারণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না। বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না। কোনো একটা জিনিসের দৈর্ঘ্য সর্বনিম্ন 0 হইতে পারে, যে এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 0, কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। যার কারণে আমাদেরকে করতে হবে কি, এই টোটাল অঙ্কে এ এর মান যেন নেগেটিভ না আসে, আর যদি নেগেটিভ আসে সেটার জন্য আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। আর ওই ব্যবস্থাটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেখান থেকে শুরু করছি, যে সূত্র থেকে শুরু করছি ওইখান থেকে আমরা এভাবে পরমান দিয়ে আসবো, প্রত্যেকটা লাইনে এভাবে পরমান দিব। যার কারণে এ যদি কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনাও থাকে তাহলেও সে কিন্তু নেগেটিভ হইতে পারবে না। একটু খেয়াল করি, এখানে কিন্তু 3 কিন্তু পজিটিভ সংখ্যা, 8√2 এটাও পজিটিভ সংখ্যা, তাইলে ওদের জন্য পরমান রাখার কোনো দরকার নাই। যার কারণে আমি করব কি, 3
আর এই 8√2 ওকে পরমাণুর বাইরে নিয়ে আসবো, কিন্তু এ কে পরমাণুর ভিতরে রেখে দিব, কারণ হচ্ছে এই এ ব্যাটায় নেগেটিভ হতেও পারে। তো পরমাণুর ভিতরে ওকে যদি রেখে দিই তাহলে ও যদি কোনোদিন নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা থাকে এই পরমাণু তাকে পজিটিভ বানাই দেবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের জন্য বক্রতার ব্যাসার্ধ। কিন্তু তিতাস পাবলিকেশনসের বইয়ে এই উত্তরটা না দিয়ে উত্তরটা দেওয়া আছে ঠিক এইরকম, যে 3√2 ডিভাইডেড বাই 16a, মানে উত্তরটা এভাবে দেওয়া আছে। তো আমরা যদি বই ফলো করতে যাই তাহলে আমাদের কাছে মনে হবে আরে আমাদের তো উত্তর তো ভুল আসছে, ওদের উত্তরটা হয়তো ঠিক আসছে, বা ওদের উত্তরটা এমন আমার উত্তরটা এমন আসছে কেন। তো এটা আর এটা আসলে একই কথা, শুধু একটু এক্সট্রা কাজ করা হয়েছে। তো একটু দেখি এক্সট্রা কাজ কি করা হয়েছে। আমরা কিন্তু এটাকে আনসার লিখতে পারবো, এটাই আনসার, কিন্তু ওরা কেন এটা করছে এটা ওরা নিজেরাও জানে না। তাহলে যাই হোক আমরা একটু দেখি এটার থেকে আমরা ইনফরমেশন আনতে পারি কিনা। এই যে 3a ডিভাইডেড বাই হচ্ছে 8√2, ওকে, আমি কি করব হর এবং লব মানে উপরে এবং নিচে দুই দিকেই √2 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি উপরে নিচে √2 দিয়ে গুণ করি তাহলে উপরে হবে 3a, এটার সাথে একটা √2 গুণ হয়ে যাবে, আর নিচেতে 8√2 আগে থেকেই ছিল, তার সাথে একটা অতিরিক্ত √2 গুণ হয়ে যাবে। তো উপরে নিচে একটা সংখ্যা দিয়ে গুণ করাই যায় বীজগাণিতিক সিস্টেমে। তো এরপরে একটু দেখি, এখন এই √2 আর √2 মিলে আমরা লিখতে পারবো, √2 আর √2 মিলে √2 স্কয়ার লিখতে পারি, তাই না? তো √2 স্কয়ার যদি লিখতে পারি, 2 আর রুটে কাটা মানে স্কয়ার রুটে কাটা, তাহলে বাকি কত থাকে 2। তাহলে নিচে থাকতেছে 8, আর এই দুজন থেকে আমরা পাচ্ছি 2, উপরে পাচ্ছি 3, √2টা একটু মাঝখানে লিখবো আর এটাকে একটু পিছনে লিখবো, ব্যাস। তাহলে 8 দুগুণে কত হয়ে গেল, এই 3√2 এই যেমন আছে তেমন 8 দুগুণে হয়ে গেল 16। তার মানে বইয়ের উত্তরটাও চলে আসলো। তো বইয়ে খালি এই এক্সট্রা কাজটা করছে যে উপরে হর ও লবকে √2 দ্বারা গুণ করছে, যা আমাদের করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে শেষ পর্যন্ত আমাদের জন্য আনসার, ওকে।